প্রায় ১৫০ বছর আগের কলকাতা বললেই আমাদের চোখের সামনে নবজাগরণের বাংলা ভেসে ওঠে, বা হয়তো আলোচনায় আসে সিপাহী বিদ্রোহের খণ্ডচিত্র। অথচ তখনও শহর কলকাতায় ছিল চুরি, ঠকবাজি, খুনের মতো একাধিক সামাজিক অপরাধ। আর রিড কাজ করেছিলেন কলকাতার ডিটেকটিভ ডিপার্টমেন্টে। যুবরাজ সপ্তম এডওয়ার্ড যখন কলকাতা এসেছিলেন তখন এই রিড সাহেব ছিলেন তাঁর দেহরক্ষী। আরও পরে শহর কলকাতার অপরাধ জীবনের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন এভরি ম্যান হিজ ওন ডিটেকটিভ বইটি। আজ থাকছে সেই বইয়ের সল্ট স্মাগলিং শীর্ষক লেখাটি। আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শহর কলকাতার এরকমই সব গল্প। আপনারা শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ গল্প হলেও সত্যি। তাই সত্যিকারের গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আজকের পর্ব। তখন আমি কলকাতা বন্দরের মধ্য বিভাগে কর্মরত। একদিন টহলে বেরিয়ে এক অদ্ভুত ঘটনা নজরে পড়ল। দেখলাম একখানা লবণ ভর্তি দেশীয় বড় নৌকো আর্মেনিয়ান ঘাট ও টাকশালের মাঝামাঝি একটি নির্জন খালের দিকে চলেছে। সেখানে আগে থেকেই একই রকম দেখতে একটা খালি নৌকো আগেরটার জন্য অপেক্ষা করছিল। দুখানা নৌকো কাছাকাছি আসতেই লবণ বোঝাই নৌকার মাঝিরা খালি নৌকায় চলে গেল, আর খালি নৌকার মাঝিরা লবণ বোঝাই নৌকাটায় চলে আসে। লবণ বোঝাই নৌকাখানা ঘাট ছেড়ে চলে গেল উত্তর দিকে, আর খালি নৌকাখানা খাল থেকে বেরিয়ে নদী পার হয়ে হাওড়ার দিকে চলল। আমার সন্দেহ হলো। ভাবতে লাগলাম, ব্যাপারটা কিরকম হলো? নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। আমার বড় নৌকাখানা রেখে দিয়ে একখানা ছোট দেশীয় নৌকা নিয়ে ওই খালি নৌকাখানাকে অনুসরণ করলাম। অন্যদিকে আমার জমাদারকে আরেকখানা ছোট ডিঙি নৌকা নিয়ে লবণ ভর্তি নৌকাখানার পিছু ধাওয়া করতে পাঠালাম। খালি নৌকাখানা নদীর ওপারে হাওড়ার দিকে গিয়ে ভিড়তেই নৌকোর লোকেরা ভেতর থেকে কিছু বাসনপত্র আর কাপড় চোপড় যা কিছু ছিল বার করে ডাঙায় এনে তুলল। তারপর একটি লোক একখানা লম্বা বাঁশ দিয়ে জলের গভীরতা মেপে দেখল। তারপর সে ভেতরে গিয়ে নৌকার তলার দিকে একটা তক্তা দিয়ে যে ফুটোটি বন্ধ করা ছিল সেটা খুলে দিয়ে বাইরে বেরিয়ে গেল। নৌকাখানা আস্তে আস্তে জলের নিচে ডুবে গেল। তার আগে অবশ্য মাঝি মাল্লারা ডাঙায় উঠে পড়েছিল। জলের উপরে নৌকার মাস্তুল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। জোয়ারের সময় নৌকো থেকে যে কটা জিনিস বাইরে লোককে বোকা বানানোর জন্য ডাঙায় আনা হয়েছিল, মাঝি মাল্লারা তার পাশে বসে রইল। তারপর এক চাপরাশি একখানি নৌকা ভাড়া করে চাঁদপাল ঘাটের দিকে রওনা হল। এই লোকটি আসলে চারণদার, যার ওই লবণের নৌকার পারমিট নিয়ে যাবার কথা। আধ ঘন্টা পরে লোকটি লবণ চৌকি দারোগাকে সঙ্গে নিয়ে এলো সেখানে। দারোগা ডুবে যাওয়া নৌকার বিষয়ে ওদের জবানবন্দি নথিবদ্ধ করলেন। বুঝতে পারলাম এবারে ওদের কাছে গিয়ে ব্যাপারটা দেখার সঠিক সময় আগত। আর দেরি করা যাবে না। সেখানে গিয়ে দেখি নৌকার মাঝিরা দারোগার কাছে সজল চোখে বিলাপ করতে করতে তাদের দুর্ভাগ্যের কথা বলে যাচ্ছে। তাদের যে কত বড় সর্বনাশ হয়েছে সেসব নিয়েই হাহুতাশ করে চলেছিল তারা। একজন দাবি করে তার অনেক টাকা দামের গয়না শুদ্ধ একটা বাক্স ছিল নৌকায়। অন্য একজন বলে সঙ্গে কাপড় জামা আর টাকা ছিল তার, কিছুই উদ্ধার করতে পারেনি। সব নৌকার সঙ্গে অতলে তলিয়ে গেছে। কেউ কেউ এই দুর্ঘটনায় একেবারে সর্বশান্ত হয়ে পথে বসেছে। আমি এবারে দারোগাকে জিজ্ঞাসা করলুম, এই দুর্ঘটনাটা ঘটল কিভাবে? দারোগা বললেন, চরণদার বলছে ওই নৌকায় 2000 মন লিভারপুলের লবণ ছিল। এই লবণ ব্রিটিশ এলবানা জাহাজ থেকে নামানো হয়েছিল। জাহাজটা ফোর্ট উইলিয়ামের কাছে নোঙর করা আছে। তারপর উজান পথে আসতে আসতে বিপুল জলোচ্ছ্বাসে নাকি এই বিপত্তি। এরকমটা নাকি সচরাচর হয় না, সেই কারণেই নৌকোটা উল্টে ডুবে গেল। লবণ যা ছিল তা হাটখোলার এক বড় মহাজনের। এই ক্ষতি তাঁর হয়তো সহ্য হবে, তাছাড়া তিনি এর দরুন যে মাসুল দেওয়া হয়েছে তাও ফেরত পাবেন। তাই তাঁর লোকসান বলতে তেমন কিছুই নেই। নদীতে ভাটা এলে তখন নৌকোখানাও উদ্ধার করা যাবে, কিন্তু এ ক্ষতি যদি কারো হয়ে থাকে তা এই গরিব লোকগুলোর। আমি দারোগার সঙ্গে সুর মিলিয়ে বললাম, সত্যিই তো,
লোকগুলোর বড়ই ক্ষতি হলো। কিন্তু আমার মনের কথা আমি আর প্রকাশ করলাম না। এরপর কি ঘটে দেখবার জন্য অপেক্ষা করে রইলাম। দারোগার জবানবন্দি লেখা হলো। ওই তথাকথিত দুর্ঘটনার জায়গাতে বসেই তার তদন্তের কাজও শেষ হয়ে গেল। এবার তিনি ওই চরণদার আর মাঝিদের নিয়ে এলবানা জাহাজের দিকে যাত্রা করবেন। তিনি সেখানেই শুল্ক বিভাগের অফিসারদের মাধ্যমে এদের শনাক্তকরণ করাবেন নিশ্চয়ই। একই সঙ্গে ওরা যা বলছে সেটাও কতটা সত্য তার নিরূপণ করে নেওয়া হবে। ওদের জবানবন্দিতে বলছে বেলা 11টার সময় ওরা ওই জাহাজ থেকে 2000 মণ নুন নৌকায় তুলেছে, আর এর জন্য তাদের পারমিট আছে। আমি প্রস্তাব করলাম সবাই একই সঙ্গে যাওয়া যাক। দারোগা অবশ্য এ প্রস্তাবে খুশি হলেন, কারণ আমার নৌকোখানা বড়, তাই সেটায় যাত্রা করা সহজ হবে। যাবার পথে দারোগা আমাকে জিজ্ঞাসা করলেন আমার নাম এই ঘটনার সাক্ষী হিসেবে খাতায় লেখা হলে আমার কোনো আপত্তি আছে কিনা। আমি বললাম না না, আমার কেন আপত্তি হবে, আমি যা দেখেছি তা নিশ্চয়ই বলবো। দারোগা খুশি হলেন। আসলে এই দুর্ঘটনার পেছনে যে একটা ষড়যন্ত্র আছে সে বিষয়ে তার মনে কোনো সন্দেহই হয়নি। দারোগা বলতে লাগলেন, বুঝলেন কিনা, কোনো ইউরোপীয় ভদ্রলোক যদি এরকম দুর্ঘটনার ব্যাপারে সাক্ষী দেন, তাহলে লবণের মালিকের পক্ষে লোকসানের পরিমাণ হিসেবে শুল্ক ফেরত পেতে আর কোনো বেগ পেতে হয় না। তবে আজকাল এই ধরনের লবণের নৌকার ডুবে যাওয়ার ঘটনা বেশ বেড়েছে, আর তাই বোর্ড অফ রেভিনিউ এই ব্যাপারটাকে একটু সন্দেহের চোখে দেখছে। আমি মন্তব্য করলাম, না না, সে তো সত্যিই যদি নৌকো ডুবিতে মহাজনের ক্ষতি হয় তাহলে তার শুল্ক ফেরত পাওয়াটাই তো দস্তুর। বোর্ড অফ রেভিনিউয়ের এ ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত নয়। লবণের মহাজনের প্রতি সেটা সুবিচার হবে। যদি কোনো ছলনা বা প্রতারণা হয় সে বিষয়ে সতর্ক থাকলে আর আসল দুর্ঘটনার দরুন মাসল ফেরত দিলে এ থেকে ক্ষতির কিছু নেই। দারোগা বললেন, এই দুর্ঘটনার ক্ষেত্রে যে কোনো প্রতারণা ঘটেনি এ কথা আপনিও স্বীকার করবেন, তাই না? আর যদি এলবানার শুল্ক বিভাগের অফিসাররা চারণদার আর মাঝিদের শনাক্ত করেন, তাহলে মহাজনের দাবি অবশ্যই পূরণ করা হবে, কারণ তখন আর তো সন্দেহের অবকাশ থাকবে না। দারোগার সঙ্গে আমি একমত হলাম। এলবানা জাহাজে পৌঁছানোর আগে পর্যন্ত আর আমাদের এ বিষয়ে কোনো কথা হলো না। সেখানে পৌঁছে ডুবে যাওয়া নৌকাটির চারণদার ও মাঝি মাল্লাদের এলবানার ডেকের উপর দাঁড় করিয়ে দেওয়া হলো। জাহাজের অফিসাররা সকলেই তাদের শনাক্ত করলেন। জাহাজের খালাসিরাও শনাক্ত করল যে এই নৌকাটি এলবানা থেকে বেলা 11টার দিকে 2000 মণ লবণ নিয়ে জাহাজ থেকে রওনা হয়েছিল। জাহাজের ডেকে দণ্ডায়মান সবাই সেই নৌকারই লোক। তদন্ত এখানেই শেষ হলো। দারোগা আর অন্যান্য লোকেরা ফিরে গেলেন। কিছুক্ষণ পরে আমি যখন আমার থানায় ফিরলাম তখন দেখি সেই যে লোকটিকে লবণ বোঝাই নৌকার পিছনে আমি পাঠিয়েছিলাম সে ফিরে এসেছে। সে যা বলল তা কিছুটা এই রকম। সে ওই নৌকাটিকে অনুসরণ করে হাটখোলা পর্যন্ত যায়। সেখানেই একটি লবণের গোলার কাছাকাছি তীরে গিয়ে ভেড়ে নৌকো। ওই লবণের গোলার মালিকের নামটিও সে আমাকে জানালো। নৌকোখানা তীরে লাগানো মাত্র নৌকো থেকে লবণের বস্তা ওই মহাজনের গুদামে তোলা হয়েছিল। কাজটা অনেকজন কুলি মিলে করছিল। আমি এই সংবাদটার জন্যই অপেক্ষা করছিলাম। আমি মনে মনে যেভাবে কেসটি সাজিয়েছি এই সংবাদে তার অতিরিক্ত সমর্থন পাওয়া গেল। আমি তৎক্ষণাৎ আমার রিপোর্ট তৈরি করে আমার উপরের অফিসারকে দিলাম। সঠিক সময়ে এই রিপোর্ট বোর্ড অফ রেভিনিউয়ে গিয়ে পৌঁছালো। এই ঘটনার 1 মাসের থেকেও কম সময়ের মধ্যে লবণ চৌকি প্রথা রহিত হয়ে যায়। তার বদলে বর্তমানের রিভার পুলিশ প্রথার প্রচলন হল। ডিটেকটিভের বিদ্যা যারা শিখতে চায় তারা এই কেসটা থেকে অনেকগুলি শিক্ষা পেতে পারে। পর্যবেক্ষণ দরকার। সন্দেহভাজন ব্যক্তি কি করছে তার হিসেব রাখা দরকার। তাদের সমস্ত আচরণ এবং চালচলন লক্ষ্য করা অত্যন্ত দরকার। আরও একটা জিনিস লক্ষ্য করবার মতো বিষয়, কত সহজেই না ভুল বা বিভ্রান্তি তৈরি করা যায়। সে সময় মনে হয় এটাই একমাত্র সত্য অনুমান। এই ভুল ধারণার বশবর্তী হয়ে যতই তদন্ত এগিয়ে যায় ততই সেই মিথ্যা অনুমান সত্যের মতোই মনে হতে থাকে। যেমন এই কেসটিতে দারোগা ঠিক এইভাবেই প্রথম থেকেই ভুল অনুমান করেছিলেন। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি।
আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা অনেক অনেক গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ। মূল রচনা আর রিট, পরিকল্পনা ও ভাবানুবাদ কৌশিক রায়, আবহ শঙ্খ, কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।